এই সহজাত প্রবৃত্তির আগে পর্যন্ত যে আলোচনা করছি সব পুরোটাই কিন্তু কি না, আমরা জন্মাই, জন্মানোর পর আমরা এই জগতে জ্ঞান লাভ করি, এবং জ্ঞান লাভ কিভাবে করি, জ্ঞান লাভটা কিভাবে সংরক্ষণ করি, এবং তোমার তার পুনরুদ্রেক, তাকে মনে করা, এবং আমরা যে শিখি কোনো বিষয় জন্মানোর পর থেকে, সেই শিক্ষাটা কেমন কেমন ধরনের হতে পারে, এই সকল বিষয়। কিন্তু এমন কিছু বিষয় আছে যেটা আমাদের মধ্যেও আছে, যেটা নিম্নতর প্রাণীদের মধ্যেও আছে। তো যে বিষয়টা কিন্তু জন্মানোর পর আমাদের আলাদা করে শিখতে হয় না, আলাদা করে অভিজ্ঞতা লাভের প্রয়োজন হয় না, আলাদা করে জানতে হয় না, যেটা আমরা জন্মানোর সঙ্গে সঙ্গে আমরা নিয়েই জন্মাই। ওয়েস্টার্ন ফিলোসফিতে যে ডেকার্ত, স্পিনোজা, লাইবনিজ এর মতের সঙ্গে কিছুটা কিছুটা তো তারা কি বলবেন, বুদ্ধিবাদীরা, যে বুদ্ধিটা ইম্পর্টেন্ট, সবকিছুই আমাদের কি, আমাদের মনে জন্মের আগের থেকেই আমাদের মধ্যে, মানে জন্ম থেকেই আর কি, জন্ম থেকেই আমাদের মধ্যে বর্তমান আছে। সেটা কিসের আকারে? প্রবণতার আকারে। নির্দিষ্ট পরিবেশের উদয় হলে আমরা সেই জ্ঞানগুলো লাভ করে থাকি। কিন্তু লক ইত্যাদি যারা অভিজ্ঞতাবাদী দার্শনিক, তারা কিন্তু এটা মানবেন না। লকের মতটাই দেখবে ট্যাবুলা রাসা, যে আমাদের জন্মের সময় কিন্তু আমাদের মনটা থাকে সাদা কাগজের মতো, এবং জন্মানোর সঙ্গে সঙ্গে আমাদের মনে বিভিন্ন অভিজ্ঞতার দাগ পড়তে থাকে। এইভাবে যত আমাদের বয়স বাড়ে, তত আমাদের অভিজ্ঞতার দাগ বা অভিজ্ঞতাও কিন্তু বাড়তে থাকে। তো তাহলে অভিজ্ঞতাবাদীরা বলবেন অভিজ্ঞতাই সব, জ্ঞানের মূলে হচ্ছে অভিজ্ঞতা। বুদ্ধিবাদীরা কি বলবেন? বুদ্ধিবাদীরা বলবেন যে জ্ঞানের মূলে কিন্তু বুদ্ধি, অভিজ্ঞতা নয়। এবং বুদ্ধি তাহলে কি? বুদ্ধিতে কি থাকে না, সবই কিন্তু জন্ম থেকেই সকল অভিজ্ঞতাই মনের মধ্যে থাকে প্রবণতা আকারে। এখানেও কিন্তু এই ধরনের কথা বলা হবে যে মনোবিদ্যাতেও এই ইনস্টিংক্ট বা সহজাত প্রবৃত্তির স্বরূপ প্রসঙ্গে বলা হয় যে আমাদের এমন কিছু, বা পশুদের এমন কিছু বিষয়, এমন কিছু ক্রিয়া, যেগুলো কিন্তু জন্মের পর আর শিখতে হয় না, নতুন করে অভিজ্ঞতা লাভ করতে হয় না, সেগুলো জন্মের সঙ্গে সঙ্গেই, হ্যাঁ, আমরা বা পশুরা, অর্থাৎ মানুষ বা মনুষ্যেতর প্রাণীরা আপনা আপনি সেটা করে ফেলে, বা আপনা আপনি, হ্যাঁ, সেটাতে অভ্যস্ত হয়ে পড়ে, বা আপনা আপনিই শিখে যায়। তো সেগুলোকে বলা হচ্ছে সেই ক্রিয়া, সেই অভ্যাস, সেগুলোকে বলা হচ্ছে সহজাত প্রবৃত্তি, তাই তো? তো সেই ক্রিয়া, সেই অভ্যাস বা সেই প্রবৃত্তিগুলোকে বলা হচ্ছে সহজাত প্রবৃত্তি। এটা হলে আরো ভালো হবে। তো যাই হোক, তো অনেক ইতর প্রাণী, কীট পতঙ্গ এরকম আমরা দেখতে পাই, অনেক মনুষ্যেতর প্রাণী দেখতে পাই, হুম যে যারা, যে যে যাদের কিছু ক্রিয়া, যেগুলো কিন্তু কোনো অভিজ্ঞতা, যুক্তি বিবেচনা, অনুশীলন, ভবিষ্যৎ দৃষ্টির প্রয়োজনের মাধ্যমে হয় না। কিন্তু মানব জাতির উল্টোটা। মানব জাতির কি হয়, বেশিরভাগটাই কি হয়, যে যুক্তি বিবেচনা, অভিজ্ঞতা, অনুশীলন, ভবিষ্যৎ দৃষ্টির প্রয়োজন পড়ে। আমি প্রথমেই বলেছি যে এই সহজাত প্রবৃত্তি শুধু কিন্তু মনুষ্যেতর প্রাণীর নয়, মানুষেরও কিছু সহজাত প্রবৃত্তি আছে, যেগুলো মানুষ সহজাত ভাবে নিয়েই জন্মায়। যাই হোক, ইন জেনারেল বলা হচ্ছে আমাদের, যে আমাদের এখানে পৃথিবীতে আসলে কি করতে হয়, আমাদের যুক্তি বিবেচনা করতে হয়, আমাদের অভিজ্ঞতা লাভ করতে হয়, আমাদের অনুশীলন করতে হয়, অভ্যেস করতে হয়, এবং ভবিষ্যৎ দৃষ্টি, অর্থাৎ ভবিষ্যৎ পরিকল্পনা ইত্যাদি করে আমরা সব শিখি বা পরিকল্পনা করি। কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে মনুষ্যেতর অনেক প্রাণী আছে, বেশিরভাগ প্রাণীরই অনেক কিছুই যাদের, মানে অনেক কিছুই ক্রিয়াকলাপ, তাদের প্রবৃত্তি, তাদের কিন্তু অনুশীলন করতে হয় না, তাই তো? নতুন করে অভ্যাস বা অনুশীলন বা যুক্তি, কি বলে, তোমার যুক্তিতর্কের মাধ্যমে বা যুক্তি বিবেচনার মাধ্যমে বিচার করে তাদেরকে এগোতে হয় না। তো সেই সকল ক্রিয়া, সেই সকল অভ্যেস, সেই প্রবৃত্তিগুলোকে বলা হচ্ছে সহজাত প্রবৃত্তি। আমরা পরে দেখতে পাবো, আমরা মানুষের যেটা বললাম সেটা আমরা পরে দেখতে পাবো। তো তাহলে কি বললাম, যে
অনেক ইতর প্রাণী অর্থাৎ মনুষ্যেতর প্রাণী কীটপতঙ্গের মধ্যে কিছু অভ্যাস আছে, কিছু প্রবৃত্তি আছে যেগুলো কিন্তু মানুষের মতো নয় যে শিখতে হবে, অভিজ্ঞতা লাভ করতে হবে, এরকম নয়, সেগুলো আপনা আপনি। তো এই সকলগুলোকে বলা হচ্ছে সহজাত প্রবৃত্তি, তাই তো? এরকম আমরা দেখতে পাই কি, একটা হচ্ছে এক ধরনের জাতির মধ্যে বা এক ধরনের প্রাণীর মধ্যে, মানে প্রাণী জাতির মধ্যে এখানে বলা হচ্ছে, তো একই ধরনের তাদের ক্রিয়াকলাপ এরকম আমরা দেখতে পাই। তো এটাকে বলা হচ্ছে কি, এটা হচ্ছে স্বভাবজাত, এটা তার স্বভাব থেকে আসে, এইটাকে বলা হচ্ছে সাহজিক ক্রিয়া, সেজন্য এটাকে বলা হচ্ছে সাহজিক ক্রিয়া বা সহজাত প্রবৃত্তি, তাই তো? তো এই সহজাত ক্রিয়া বা সাহজিক ক্রিয়া বা সহজাত প্রবৃত্তি, এটাকে আমি একই বলছি, এটাকে কেউ কেউ আলাদা করতে পারেন, যে সাহজিক ক্রিয়াবশত যে আচরণ সেটাকে সহজাত প্রবৃত্তি, আসলে সেই একই কথা। তো যাই হোক, তো এই যে সহজাত প্রবৃত্তি, এটা কিন্তু জন্মগত, জন্মের পরই অটোমেটিক্যালি হয়ে যায়। দেখো, উম, কিছু উদাহরণ দেওয়া হয়েছে এখানে, যেমন মুরগির ছানা ডিম ফোটার পরপরই মায়ের সঙ্গে চলাফেরা করে, এটা তো ঠিক। শুধু মুরগির ছানা কেন, আমরা হাঁসের ছানার ক্ষেত্রেও কিন্তু একই ব্যাপার দেখতে পাই, যে তারা কিন্তু চলাফেরা করতে পারে একই সঙ্গে। কিন্তু আমাদের মানুষের দেখো চলাফেরা করতে কত টাইম লাগে। গরুর ছানা ও হওয়ার সঙ্গে সঙ্গে একটু মোটামুটি, এখন ধরো যাদের বাড়িতে গরু আছে তারা পরিচর্যা করে, তারা বাছুর যে আছে বাছুর ছানা সেটাকে দাঁড়াতে সাহায্য করে, কিন্তু যেগুলো জঙ্গলের পশু তাদের ক্ষেত্রে কি হয়? তো যাই হোক, আবার ধরো এরকম কিছু আছে যে হাঁসের ছানা যেটা বললাম দাঁড়াতে পারতো, ঠিক আছে, আরেকটা ব্যাপার, তাদের সামাজিক যে প্রবৃত্তি, সহজাত প্রবৃত্তি বশত তারা কি করে, সঙ্গে সঙ্গে সাঁতার কাটতে শুরু করে। যে কোনো জলজ প্রাণী ক্ষেত্রে একই ব্যাপার। আবার ধরো এরকম আছে যে ধরো পাখি ডিম পাড়ার আগে বাসা তৈরি করে, এক এক পাখি এক এক ধরনের আবার বাসা। ওই যে বললাম যে একই প্রাণী জগতের একই ধরনের প্রাণী, তারা একই ধরনের আচরণ করে। কিছু কিছু প্রাণী, কিছু কিছু পাখি এত সুন্দর বাসা তৈরি করে যেটা মানুষের পক্ষে অসম্ভব। তো আমরা সেই তাল গাছে ঝুলন্ত যে ওই উল্টানো হাড়ির মতো যেগুলো, অনেকেই হয়তো এখন আর দেখা যায় না, বই টয়ে পড়বে বা ইন্টারনেটে দেখতে পাবে, কত সুন্দর, কিন্তু সেটা কিন্তু তাদের সহজাত প্রবৃত্তি বশতই তারা করে। তো তাছাড়া কি, যে মৌমাছির মধু সংগ্রহ, এটাও কিন্তু তাদের সহজাত প্রবৃত্তি। তারা জন্মায়, তারা বড় হয়, তারা কিন্তু অটোমেটিক্যালি তারা বাসা তৈরি করে, মধু সংগ্রহ করতে শুরু করে, তাই তো? আবার গোবর পোকার একটা উদাহরণ দেওয়া হয়েছে, গোবর পোকা সেও কিন্তু সহজাত প্রবৃত্তি বশতই গোবর ডেলা ডেলা করে, তার মধ্যে ডিম পাড়ে এবং ডেলা ডেলা করে করতে শুরু করে। এগুলো সবই কিন্তু সহজাত প্রবৃত্তি, তারা অটোমেটিক্যালি করে। তারা কি, তারা তাদের এই আচরণ, এটা কি স্বভাবজাত আচরণ, তারা স্বভাববশত এটা করে। তো এই যে স্বভাববশত যে ক্রিয়া, সেটাকে বলা হচ্ছে সহজাত প্রবৃত্তি, তাই তো? বা বলা হচ্ছে সাহজিক ক্রিয়া, একই ব্যাপার। তো এই যে সহজাত প্রবৃত্তি, এটা আরেকটা কথা তো আমরা বললাম যে এটা জন্মগত, এটা কিন্তু কোনো অর্জন করতে হয় না, অর্জন বিহীন, তাই তো? যা এক শ্রেণীর প্রাণীর মধ্যে অভিন্নভাবে প্রকাশিত হয় এবং যার দ্বারা প্রাণী পূর্ব অভিজ্ঞতা ও চেতনা ব্যতি রেখে স্বভাবগতভাবে আত্মরক্ষা ও প্রজননমূলক কাজ করে থাকে। এই সহজাত প্রবৃত্তির বহিঃপ্রকাশই সাহজিক ক্রিয়া। এই ক্রিয়া পূর্ব অভিজ্ঞতা নির্ভর নয়, কিন্তু প্রাণীর জীবনের গুরুত্বপূর্ণ লক্ষ্য সাধনে সহায়ক। এটা কি, অভিজ্ঞতা নির্ভর নয়, অভিজ্ঞতার দ্বারা নির্ভর, মানে অভিজ্ঞতা দ্বারা অর্জন করতে হয় না, এটা সহজাত, জন্ম থেকেই লাভ হয়, অর্জন করতে হয় না অনেকের। তো এটা কি, এই এটা এটা সাধারণভাবেই স্বভাবগতভাবেই তার মধ্যে, মানে প্রাণীর মধ্যে আত্মরক্ষা প্রজননমূলক কাজে সাহায্য করে বা সম্পন্ন করে।
তো এই প্রযোজনের ক্ষেত্রে কিন্তু মানুষ কিন্তু ওদের থেকে আলাদা নয়। আমি এর আগে পড়ানো প্রসঙ্গে বলেছিলাম, বা দর্শনের তোমরা এর আগেও, যে মানুষ কিন্তু সবার আগে অ্যানিমেলের সঙ্গে তাদের কোনো পার্থক্য নেই। শুধুমাত্র তাদের বুদ্ধিবৃত্তিটা আছে বলে তারা জামা প্যান্টটা পরে, নাহলে তারা জামা প্যান্টটা পরতো না, তাদের মতো একই হতো শিম্পাঞ্জির মতো। তো এই যে সহজাত ক্রিয়া বা সাহজিক ক্রিয়া, তো এটা আমরা বুঝতে পারলাম। এরপর সহজাত প্রবৃত্তি ও সাহজিক ক্রিয়ার শ্রেণী বিভাগ। তো এটা কি হলো? আচ্ছা, সহজাত ক্রিয়া বা সাহজিক ক্রিয়া শ্রেণী বিভাগ, এটা ও বা বলা যেতে পারে, কেননা হচ্ছে সাহজিক ক্রিয়া সহজাত ক্রিয়া সাধারণ অর্থে একই অর্থে তোমার ধরা হয়। এই সহজাত প্রবৃত্তি এবং তোমার কি বলে সাহজিক ক্রিয়া একই অর্থে ধরা হয়। একটি সূক্ষ্ম পার্থক্য আছে, যে সাহজিক ক্রিয়া যেগুলো হচ্ছে অভিজ্ঞতা ছাড়াই আমাদের কি বলবো স্বভাববশে যেগুলো আসে, যে সকল ক্রিয়া, এবং সেই ক্রিয়া জন্য যে প্রবৃত্তি আমাদের ভারতীয় দর্শনে এরকম বলা হয় যে আমাদের প্রথমে কি হয়, এটা বলেছিলাম যে আমাদের প্রথমে মনের মধ্যে ইচ্ছা জন্মায়, তাই তো? ইচ্ছার জন্ম, সেটা যে আমার পেতে ইচ্ছা করে, তাই তো? আমার সেটা পাওয়ার জন্য সেটাকে উৎসারিত করে আমাদের মনকে বা আমাদেরকে। তারপর সেটার কিছু ক্রিয়া দরকার, তাই তো? তো সেটা হচ্ছে একেবারে বহিঃপ্রকাশ, বহি যে অবস্থা সেটা। তো আসলে সেই সহজাত প্রবৃত্তি এবং ক্রিয়া মূলত একই ব্যাপার। তো সহজাত প্রবৃত্তি ও সাহজিক ক্রিয়ার শ্রেণীবিভাগ এটা 4 ধরনের। স্টাউট এটা 4 ভাগে বিভক্ত করেছে এই সহজাত প্রবৃত্তি বা সাহজিক ক্রিয়াকে। তো খাদ্য সংগ্রহমূলক প্রবৃত্তি, ফুড সিকিং ইনস্টিংক্ট, আত্মরক্ষামূলক প্রবৃত্তি, সেলফ প্রিজারভেটিভ ইনস্টিংক্ট, আর সন্তান পালনমূলক বা বাৎসল্য প্রবৃত্তি, প্যারেন্টাল অর প্রোটেক্টিভ ইনস্টিংক্ট। আর তোমার 4 নম্বর হচ্ছে যৌন সংযোগমূলক বৃত্তি, সেক্সুয়াল ইনস্টিংক্ট। তো এই 4 ধরনের খাদ্য সংগ্রহমূলক, আত্মরক্ষামূলক, সন্তান পালনমূলক এবং যৌন সঙ্গমমূলক, এই তোমার কিছু ক্ষেত্রে বলেছিলাম যে মানুষও কিন্তু অন্যান্য প্রাণীদের থেকে ব্যতিক্রম নয়। তো খাদ্য সংগ্রহ, এখানে দেখো মানুষও কিন্তু বাঁচতে হলে খাদ্য সংগ্রহ করে। তো এখানে পশুদের থেকে মানুষের পার্থক্য হচ্ছে এটাই, যে পশুদের এক্সট্রা টাকা রোজগারের কোনো প্রবণতা নেই, তাদের টাকার প্রয়োজন হয় না বেঁচে থাকার জন্য, শুধুমাত্র খাদ্য হলেই হয়। মানুষের এক্সট্রা বুদ্ধিবৃত্তি আছে, ওই জন্য টাকার ব্যাপারটা চলে এসছে। আত্মরক্ষা অবশ্যই, পশুরাও যেমন আত্মরক্ষা করে, যে কোনো পশুর কে আক্রমণ করো, সে আত্মরক্ষার চেষ্টা করবে। সাপ যে বাইট দেয় সেটা কিন্তু আত্মরক্ষার জন্য, সেটা কিন্তু এরকম নয় যে সে মানুষকে মেরে ফেলবে, সে তার আত্মরক্ষার জন্য সে বাইট দেয়। হ্যাঁ, সে কিন্তু ভয়ে ভয় ভয় পায়, সে কিন্তু এরকম নয় যে সে তোমার ভয় পায় না, সে কিন্তু মানুষকে ভয় পায়। ভয় পাওয়ার জন্যই সে রুখে দাঁড়ায়, ভয় পেয়ে, যে আমাকে মেরে দেবে তাহলে আমি যদি চলে যাই। তো ঠিক যে কোনো প্রাণীর ক্ষেত্রে আত্মরক্ষাটা এটাও কিন্তু একটা সহজাত প্রবৃত্তি। তো আর আত্মরক্ষার জন্য যে ক্রিয়া, তাই তো, সহজাত প্রবৃত্তির জন্য যে ক্রিয়া সাহজিক প্রবৃত্তি। তো আর হচ্ছে কি সন্তান পালনমূলক, যে কোনো পশু, যে কোনো পাখি, মানুষ বলো, সব ক্ষেত্রেই দেখবে প্রত্যেকের একটা সন্তান পালনমূলক বা বাৎসল্য প্রবৃত্তি থেকেই থাকে, তাই তো? তো যে কোনো পশু অটোমেটিক্যালি, তো যখন তাদের বাচ্চা হয় দেখবে তারা কিন্তু, বিড়ালের ক্ষেত্রে দেখবে এক ধরনের, গরুর ক্ষেত্রে এক ধরনের, মানে এক ধরনের বেশিরভাগটা একই, কিন্তু কিছু বৈশিষ্ট্য থাকে। কুকুর দেখবে যতক্ষণ না বাচ্চা বড় হচ্ছে, ওই দুটো কুকুর ওখান থেকে নড়বে না, আশেপাশেই থাকবে। বিড়াল কি করবে, বিড়ালও একই ব্যাপার, কিন্তু বাচ্চাকে এক জায়গায় রাখবে না, কিছুদিন এক জায়গায় এক স্থানে, আবার কিছুদিন পর সরিয়ে নেবে, ওরা স্থান চেঞ্জ করে। তো এরকম পাখির ক্ষেত্রেও তাই, তারা এই সন্তান পালনের জন্যই তারা কিন্তু বাসা তৈরি করে, এবং তারা কিন্তু যতদিন না সন্তানরা স্বাবলম্বী অর্থাৎ উঠতে শিখতে পারছে,
ততদিন তারা তাদেরকে বাসাতে কিন্তু রাখার চেষ্টা করে। এরপর কোনো সাপ এসে খেয়ে নিলে সেটা তো আর কিছু সাপ এসে খেয়ে নিলেও দেখবে একটা ছোট্ট পাখি সাপের সঙ্গে লড়াই করে। তো আরেকটা কি যৌন সঙ্গমমূলক, এটা কিন্তু যে কোনো মানুষ পশু পাখি সবার ক্ষেত্রেই এটাও কিন্তু একটা সহজাত প্রবৃত্তি, এই যৌন সঙ্গমমূলক প্রবৃত্তি। তো তাহলে এই 4 ধরনের সহজাত প্রবৃত্তি বা সামাজিক ক্রিয়া আমরা দেখতে পাই কার মতে, না স্টাউটের মতে, তাই তো। তো আমরা মোটামুটি 4টের বাইরে যত ধরনের আমাদের সহজাত প্রবৃত্তি আছে এই 4টেরই অন্তর্ভুক্ত করা যায়, ভালো করে ভাবলে বোঝা যাবে। তো যাই হোক, প্রথম 2টি প্রবৃত্তি হচ্ছে আত্মরক্ষায় সহায়ক, পরবর্তী 2টি বংশরক্ষার সহায়ক। তো প্রথম দুটো হচ্ছে খাদ্য সংগ্রহমূলক আর আত্মরক্ষামূলক প্রবৃত্তি। এই দুটো হচ্ছে কি, এই দুটোই কিন্তু আত্মরক্ষা। খাদ্য সংগ্রহ, আমরা যদি খাদ্য না খাই তাহলে আমাদের জীবন বাঁচবে না, আমরাই মরে যাব। তার জন্য এটাকেও কিন্তু আত্মরক্ষা মানে শুধুমাত্র অন্যদের থেকে নিজেকে প্রোটেক্ট করা নয়, নিজেকেও জীবিত রাখা, সেটাও আত্মরক্ষা। আরেকটা কি, পরবর্তী দুটি হচ্ছে বংশরক্ষা, সন্তান পালন এবং যৌন সঙ্গম। এই দুটোর কোনো একটি যদি বাদ যায় তাহলে কিন্তু বংশরক্ষা হবে না। তো এরপর কি, যে সহজাত প্রবৃত্তি বিষয়ক বিভিন্ন মতবাদ। এখানে আমাদের পাঠ্য যেটা আছে, একটা হচ্ছে জৈবিক মতবাদ বায়োলজিক্যাল থিওরি, আর একটা হচ্ছে সাইকোলজিক্যাল থিওরি। তো একটা হচ্ছে মনোবৈজ্ঞানিক মতবাদ। তো একটা জৈবিক মতবাদ, একটা মনোবৈজ্ঞানিক মতবাদ, কিন্তু আমরা কত ধরনের মত পাওয়া যায় আমরা টোটালটাই দেখব, তারপরে আমরা আলোচনা করব শুধুমাত্র এই দুটো, যেহেতু সিলেবাসে এই দুটো আছে। তো যাই হোক, যাই হোক, সহজাত প্রবৃত্তি বিষয়ক বিভিন্ন মতবাদ, সেই মতবাদ দুটো দিক দিয়ে আমরা দেখাবো। একটা হচ্ছে উৎপত্তি বিষয়ক আর একটা প্রকৃতি বিষয়ক। তো সহজাত প্রবৃত্তির উৎস ও প্রকৃতি ব্যাখ্যা করতে মনোবিজ্ঞানীরা কি করেন, যে দুটো বিষয়ের দিক দিয়ে আমাদের মতবাদগুলিকে উপস্থাপন করেন। একটা হচ্ছে উৎপত্তি বিষয়ের দিক দিয়ে আর একটা হচ্ছে প্রকৃতি বিষয়ের প্রকৃতি বিষয়ের দিক দিয়ে। উৎপত্তি মানে কি, কিভাবে সহজাত প্রবৃত্তি উৎপত্তি হচ্ছে এই বিষয়ে। আর কি প্রকৃতি, তার সহজাত মানে প্রবৃত্তির প্রকৃতিটা কেমন, তার স্বরূপটা কেমন, সেই বিষয়ে। তাহলে সহজাত প্রবৃত্তির যে মতবাদগুলি পাওয়া যায় সেটি দুটি ভাবে বিন্যস্ত। একটি হচ্ছে উৎপত্তি বিষয়ক মতবাদ আর একটা হচ্ছে প্রকৃতি বিষয়ক মতবাদ। উৎপত্তি বিষয়ক মতবাদ একটা হচ্ছে লুপ্ত বুদ্ধি মতবাদ, তো থিওরি অফ ল্যাপসড ইন্টেলিজেন্স, যে লুপ্ত বুদ্ধি মতবাদ। আর একটা দ্বিতীয় নাম্বার হচ্ছে যান্ত্রিক বা প্রতিবর্ত ক্রিয়া জন্য মতবাদ বা প্রতিবর্ত ক্রিয়া মতবাদ, যে মেকানিস্টিক অর রিফ্লেক্স থিওরি। আর জৈবিক মতবাদ বায়োলজিক্যাল থিওরি। এই তিনটে মতবাদ, লুপ্ত বুদ্ধি, যান্ত্রিক এবং জৈবিক, এই তিনটে কিন্তু উৎপত্তি বিষয়ক। লুপ্ত বুদ্ধি মতবাদ অনুসারে কি বলা হয়, যে পূর্বে অর্জিত অভ্যাস দীর্ঘকাল ধরে স্বয়ংক্রিয় রূপ ধারণ করলে তা সহজাত রূপে প্রজন্মান্তরে সঞ্চারিত হয়। কি তাদের মূল কথাটা কি, পূর্ব অর্জিত অভ্যাস মানে আগের অর্জিত অভ্যাস, আগে ওই অভ্যাসটা অর্জন করেছিল সে, দীর্ঘকাল ধরে স্বয়ংক্রিয় রূপ ধারণ করলে তা সহজাত রূপে প্রজন্মান্তরে সঞ্চারিত হয়। তো পূর্বে ভালো করে অভ্যাস করেছিল দীর্ঘকাল ধরে এবং তারপর স্বয়ংক্রিয় হয়ে গেছে, এবং পরবর্তী ক্ষেত্রে কি সেটা সহজাত রূপে থেকে যায় জন্মান্তরে, অর্থাৎ পরবর্তী ক্ষেত্রে যত ওই জাতীয় প্রাণীর জন্ম হবে সেটা মধ্যে সহজাত রূপে আপনা আপনি ভাবি সেটা থেকে যায়।
যান্ত্রিক বা প্রতিবর্ত ক্রিয়া মতবাদ কি? যে সহজাত প্রবৃত্তিকে এক প্রকার প্রতিক্রিয়াশীল যান্ত্রিক প্রক্রিয়া হিসাবে দেখা হয়, যা বাহ্যিক উদ্দীপকের প্রক্রিয়ায় ঘটে। সহজাত প্রবৃত্তিকে, এই দেখো, এই রিফ্লেক্স থিওরি, এটা আমরা কিছু আগে আমরা পড়লাম। তো এখানে কি বাহ্যিক একটা উদ্দীপকের ভিত্তিতে আমার উদ্দীপনার সৃষ্টি হয়। তো এই যে সহজাত প্রবৃত্তি, এটা এক প্রকার প্রতিক্রিয়াশীল যান্ত্রিক প্রক্রিয়া। প্রতিক্রিয়াশীল যান্ত্রিক প্রক্রিয়া মানে কি? কোনো একটা উদ্দীপকের প্রতিক্রিয়ার ফসল, কোনো একটা উদ্দীপকের প্রতিক্রিয়ার ফসল, এবং সেটা প্রতিক্রিয়াশীল যে যান্ত্রিক প্রক্রিয়া হিসাবে দেখানো হয় তা বাহ্যিক উদ্দীপকের প্রতিক্রিয়ায় ঘটে। কোনো না কোনো ভাবে বাহ্যিক উদ্দীপকের প্রতিক্রিয়াতেই ঘটে, এটা তাদের মত। জৈবিক মতবাদ বলছে জীব এই সবগুলো ঠিক নয়, যে বাহ্যিক প্রতিক্রিয়ার ফলে ঘটে সহজাত প্রবৃত্তি, বা তোমার দীর্ঘকাল ধরে অভ্যাসের ফলে যেটা জেনেটিক আর কি হয়ে যায়, জন্ম জন্মান্তরে একইভাবে থাকে, সঞ্চারিত হয়, সেরকম কিছু নয়। যে জীবদেহের অভ্যন্তরীণ গঠন ও জৈব গঠনতন্ত্রের মাধ্যমে সহজাত প্রবৃত্তির উৎপত্তি হয়। যে জীব মানে পুরো সহজাত প্রবৃত্তিটাই প্রত্যেক জীবদেহ বা প্রাণীদেহের গঠন অনুসারে তাদের জৈব গঠন মানে গঠন অনুসারে সেটা নির্ধারিত হয়, কার কোনটা প্রয়োজন, এটা অটোমেটিক্যালি সেই হিসাবে নির্ধারিত হয়। এটা আমাদের পাঠ্য, এটা আমরা আলোচনা করব। এছাড়াও এই তিনটে হলো উৎপত্তি বিষয়ক মতবাদ। এছাড়া আছে প্রকৃতি বিষয়ক মতবাদ, মনস্তাত্ত্বিক মতবাদ। প্রকৃতিক বিষয়ক মতবাদ যেটা, সেটা হচ্ছে মনস্তাত্ত্বিক মতবাদ। প্রকৃতি বিষয়ক মতবাদ সেটা হচ্ছে মনস্তাত্ত্বিক মতবাদ, সাইকোলজিক্যাল থিওরি। এই বায়োলজিক্যাল এবং সাইকোলজিক্যাল এই দুটো তোমাদের পাঠ্য। সহজাত প্রবৃত্তিকে মানসিক গতিবিধি স্বরূপ বিবেচনা করে এবং এর মধ্য দিয়ে ব্যক্তিত্ব মানসিক প্রক্রিয়া বিশ্লেষণ করে। সহজাত প্রবৃত্তিকে কি করে? আমরা যে সহজাত প্রবৃত্তির কথা বলছি, যেটা জন্ম থেকে, সেটা কি করে মনস্তাত্ত্বিক মতবাদ? যে মানসিক গতিবিধি স্বরূপ বিবেচনা করে এবং এর মধ্য দিয়ে ব্যক্তিত্ব মানসিক প্রক্রিয়ার বিশ্লেষণ করে, যে কোন প্রাণীর গতিবিধি কেমন মানসিক, এবং মানসিক প্রক্রিয়াটা কেমন, এবং তাদের ব্যক্তিত্বটা কেমন, হ্যাঁ, সেটা নির্ধারণ করে, এবং যার জন্য যেটা যথোপযুক্ত, এবং সেটা নির্ধারণ করা হয়। তো যাই হোক, এই যে উৎপত্তি বিষয়ক মতবাদের মধ্যে আমাদের যে জৈবিক মতবাদ, যে সহজাত প্রবৃত্তির যে প্রথম আমাদের পাঠ্য বায়োলজিক্যাল থিওরি অফ ইনস্টিং, সেটা বিষয়ে আমরা আলোচনা করব। এরপর তারপর মনস্তাত্ত্বিক মতবাদ, সাইকোলজিক্যাল থিওরিটা আলোচনা করব। তো সহজাত প্রবৃত্তির ব্যাখ্যায় জৈব মতবাদ একটি গুরুত্বপূর্ণ দৃষ্টিভঙ্গি। যদিও এই মতবাদ যান্ত্রিক মতবাদের সঙ্গে ঘনিষ্ঠভাবে সম্পর্কযুক্ত, তবুও এটি মূলত চার্লস ডারউইনের বিবর্তন তত্ত্বের ভিত্তিতে প্রতিষ্ঠিত হয়, জৈব মতবাদ নামে অভিহিত হয়। এই মতবাদের প্রবক্তাগণ সহজাত প্রবৃত্তির মানসিক বা চৈতন্যগত দিকের পরিবর্তে তার দৈহিক তথা কার্যক্রমমূলক দিকটির প্রতি অধিক গুরুত্ব প্রদান করে। এটাতে আমরা প্রথমেই ওখানে দেখেছিলাম যে এর যে জৈবিক কাঠামো, তাই তো, এর যে অভ্যন্তরীণ কাঠামো, যে জৈবিক গঠনতন্ত্র, তার উপর ভিত্তি করে সহজাত প্রবৃত্তির উৎপত্তি হয়। যে প্রাণী বা যে তোমার জীব, যার জৈবিক কাঠামো বা তার গঠন কাঠামো যেমন, সেই অনুযায়ী তার সেই ধরনের সহজাত প্রবৃত্তির উৎপত্তি বা উদ্ভব ঘটে। তো চার্লস ডারউইনের প্রসঙ্গ। চার্লস ডারউইনের বিবর্তন তত্ত্বের ভিত্তিতে এই মতবাদটা গড়ে উঠেছে বলে এটাকে বলা হচ্ছে কি? এটাকে বলা হচ্ছে জৈব মতবাদ। তো চার্লস ডারউইনও দেখিয়েছিলেন যে কিভাবে আমাদের বংশগতি থেকে শুরু করে আমাদের প্রত্যেকটি জীবের বর্তমান রূপে যে অবস্থান, তার একটা যাত্রা পথ চার্লস ডারউইন দেখিয়েছিলেন, এবং যেভাবে যেদিকে মন দিয়েছে সে তার সেই দিকটা বৃদ্ধি লাভ করেছে, তাই তো। আমরা জিরাফের উদাহরণ পেয়েছি যে সে বেশি, হ্যাঁ, মানে উঁচুতে খাবার খেতে খেতে তার মুখটা লম্বা হয়েছে। তো শিম্পাঞ্জি, আমাদের মানুষ কিভাবে না আস্তে 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 আমাদের সেই আদি জায়গা থেকে আমরা কিন্তু সেই বানর শিম্পাঞ্জি হয়ে মানুষে পৌঁছেছি। মানুষের আগের অবস্থা তিনি বলেছেন কি? শিম্পাঞ্জির আগের অবস্থা কি? বানরের আগের অবস্থা অন্য কিছু। এইভাবে মানুষকেও কিন্তু বিবর্তনের
ধারায় ফেলেছেন। তো যাই হোক না কেন, তিনি যেহেতু ডারউইনের মতবাদের উপর নির্ভর করে, সেই জন্য জৈবিক মতবাদ এবং ডারউইনের মতবাদের মানে কথাবার্তাগুলো কিন্তু এখানে দেখবে পুরোটা এখানে খাটছে। যাই হোক, জৈব মতবাদের মূল ভিত্তি ডারউইনের বিবর্তন তত্ত্ব বা অভিব্যক্তিবাদ, এভলিউশনালিজম। আর আরেকটা হচ্ছে কি ডারউইনের মতে, হ্যাঁ, ডারউইনের মতে 4টি বিবর্তন মূলত 4টি সূত্রের উপর নির্ভরশীল। একটা হচ্ছে কি বংশগতি, একটা জীবন সংগ্রাম, একটা আকস্মিক পরিবর্তন, একটা প্রাকৃতিক নির্বাচন। প্রাকৃতিক নির্বাচন এইটা খুব ইম্পর্টেন্ট। আমরা দেখব যে ডাইনোসরের ধ্বংস হওয়ার ব্যাপারটা, এটা কিন্তু তিনি দেখিয়েছিলেন কি না প্রাকৃতিক নির্বাচন, যে তিনি প্রকৃতির সঙ্গে মানিয়ে নিতে পারেন। সেগুলো ডাইনোসর তারা কি যে নতুন প্রকৃতির সঙ্গে মানিয়ে নিতে পারেনি, তার জন্য তারা ধ্বংস হয়েছে। যে জীব যে প্রাণী নতুন যে চেঞ্জ হচ্ছে, পরিবর্তনশীল যে প্রকৃতি তার সঙ্গে মানিয়ে নিতে পারে না, সেই কিন্তু ধ্বংস হয়ে যায়, পৃথিবী থেকে বিলুপ্তি ঘটে। যাই হোক, আমরা প্রথম থেকে আলোচনা করি যে এই যে জৈব মতবাদ, এটা ডারউইনের বিবর্তন তত্ত্ব বা অভিব্যক্তিবাদের উপর নির্ভর করে গড়ে উঠেছে। এই ডারউইনের যে বিবর্তন মূলত 4টি প্রধান সূত্রের উপর নির্ভরশীল। একটা হচ্ছে বংশগতি, 2 হচ্ছে জীবন সংগ্রাম, হেরিডিটি, একটা স্ট্রাগল ফর এক্সিস্টেন্স জীবন সংগ্রাম, আকস্মিক পরিবর্তন ভেরিয়েশন, আর প্রাকৃতিক নির্বাচন ন্যাচারাল সিলেকশন। তো বংশগতি, জীবকোষ স্বতঃস্ফূর্তভাবে বিভাজিত হয়ে বংশবৃদ্ধি ঘটায়, এটা হচ্ছে যে বংশগতি। জীবন সংগ্রাম, পরিবেশে খাদ্য অন্যান্য সম্পদের সীমাবদ্ধতার কারণে জীবদের মধ্যে টিকে থাকার জন্য একটি স্বাভাবিক প্রতিযোগিতা সৃষ্টি হয়। প্রথম কথা হচ্ছে বংশগতি, জীব কোষ দিয়ে এখানে উদাহরণ দেওয়া হয়েছে, এখানে জীব দিয়েও উদাহরণ দেওয়া যেতে পারে, প্রাণী দিয়েও। যে শুধু জীব কোষ নয়, জীব কোষ তো বিভাজিত হয়, বংশবৃদ্ধি ঘটায়। সে শুধু কোষ নয়, জীবও বংশবৃদ্ধি ঘটায়, প্রাণীও বংশবৃদ্ধি ঘটায় স্বতঃস্ফূর্ত ভাবে। তো দ্বিতীয় হচ্ছে জীবন সংগ্রাম, তারা যে বংশবৃদ্ধি ঘটাচ্ছে, তারা যে আছে একই জায়গায়, একই পৃথিবীতে তারা বাস করছে, তাদের মধ্যে তো নিজেদের মধ্যে সংগ্রাম হতে পারে। কিসের জন্য সংগ্রাম হতে পারে, কিসের জন্য হানাহানি হতে পারে? যে খাদ্য এবং অন্যান্য সম্পদ। পশুদের ক্ষেত্রে বেশিরভাগটাই খাদ্যের কারণে, এবং তোমার মানুষের ক্ষেত্রে সম্পদের কারণে। তো যাই হোক, জীবন সংগ্রাম একটা আছে। আর একটা কি আকস্মিক পরিবর্তন, ভেরিয়েশন, যে পরিবেশ ও সংগ্রামের প্রভাবে জীবদেহে নানা দৈহিক পরিবর্তন ঘটে বা বংশানুক্রমে পরবর্তী প্রজন্মে সঞ্চারিত হয়। তো আমাদের কি হয় না, পরিবেশ ও সংগ্রামের প্রভাবে জীবদেহের মধ্যে নানা পরিবর্তন ঘটে, যে মানিয়ে নেওয়ার জন্য। তো এবং যা বংশানুক্রমে পরবর্তী প্রজন্মে সঞ্চারিত হয়ে যায়। মানে কি, সেটা জেনেটিক হয়ে যায়, আমরা যেটা আধুনিক বিজ্ঞানের ভাষায়, যে সেটা জিনে পৌঁছে যায় এবং জিনগত বৈশিষ্ট্যে ঢুকে যায়, যার ফলে কি পরবর্তী প্রজন্মেও সেটা সঞ্চারিত হয়। আরেকটা কি প্রাকৃতিক নির্বাচন, যে পরিবর্তনগুলি জীবনের জন্য উপযোগী, যেগুলি জীবিত থাকার সম্ভাবনাকে বাড়ায়, অনুপযুক্ত পরিবর্তন নিয়ে জন্মানো প্রাণীরা ধ্বংসপ্রাপ্ত হয়। মানে কি, যে জীবনের জন্য পরিবেশ তো সবসময় পরিবর্তনশীল হচ্ছে, পরিবর্তনের কারণে অনেক জীবের কি হচ্ছে, যে সেই পরিবেশে পরিবর্তনশীল বা পরিবর্তিত পরিবেশে টিকে থাকা, বেঁচে থাকা কি করে না সম্ভব হয় না। এর ফলে কি হয়, অনুপযুক্ত পরিবর্তন নিয়ে জন্মানো কি হয়, প্রাণীরা ধ্বংসপ্রাপ্ত হয়ে যায়। আর উপযুক্ত পরিবর্তন যাদের জেনেটিক হয়ে যায়, তাদের কিন্তু তারা মানে বেঁচে থাকতে পারে। তো যাই হোক, মোট কথা হলো বংশগতি, যে প্রত্যেকটি জীবের, প্রাণীর, ইভেন জীবের মধ্যস্থিত জীবকোষ, জীবদের মধ্যস্থিত বা প্রাণীদের মধ্যস্থিত, সবই কিন্তু বিভাজিত হয়, বংশবৃদ্ধি করে। আমরা জীবন বিজ্ঞানে পড়েছি যে কোষগুলিও কিন্তু বিভাজিত হয়, যত আমরা বড় হই কোষগুলোও কিন্তু বিভাজিত হয়। জীবন সংগ্রাম, তো এই কোষের মধ্যেও যেমন সংগ্রাম থাকে, আমাদের প্রাণীদের মধ্যেও সংগ্রাম থাকে একে অপরের মধ্যে, কি নিয়ে, খাদ্য এবং অন্যান্য সম্পদের বিষয়ে। আকস্মিক পরিবর্তন, পরিবেশ ও সংগ্রামের প্রভাবে জীবদেহে নানা ধরনের দৈহিক পরিবর্তন ঘটে, তাই তো। তো এর ফলে কি, এই পরিবর্তনটা বংশানুক্রমিক ভাবে এগিয়ে চলে। প্রাকৃতিক নির্বাচন, যে
যেগুলো উপযোগী, যে পরিবর্তনগুলি মানে পরিবেশের যে পরিবর্তনগুলি জীবের উপযোগী, সেগুলো জীবিত থাকার সম্ভাবনাকে বাড়ায়। আর যেগুলো অনুপযোগী সেগুলো কি করে, সেগুলো আমাদের মৃত্যুর দিকে ঠেলে দেয়, মানে জীবগুলোকে বিলুপ্তির পথে ঠেলে দেয়। অনুপযুক্ত পরিবর্তন নিয়ে জন্মানো প্রাণীরা ধ্বংসপ্রাপ্ত হয়। তো এই ডাইনোসর ইত্যাদি, তাদের কিন্তু এটা একটা কারণ, আকস্মিক পরিবর্তন এবং প্রাকৃতিক নির্বাচন। তো তারা পরিবর্তিত পরিবেশে আর টিকে থাকতে পারেনি, যে মানিয়ে নিতে পারেনি, তার জন্য পৃথিবী থেকে বিলুপ্ত হয়ে গেছে। তো যাই হোক, আমাদের এই জৈবিক মতবাদের মূল ভিত্তি হচ্ছে ডারউইনের অভিব্যক্তিবাদ, এবং সেই অভিব্যক্তিবাদের যে 4টি মূল তত্ত্ব, তার উপর নির্ভর করে আমাদের এই জৈব মতবাদ। তো এই সূত্রগুলি কি হয়, এই সূত্রগুলি অনুসরণ করে এই জৈব মতবাদী যারা, জৈব মতবাদকে সমর্থন করেন যারা, তারা বলেন কি প্রাণীর সহজাত প্রবৃত্তি মূলত তার জন্মগত দৈহিক গঠনের দ্বারা নিয়ন্ত্রিত বা নির্ধারিত। জন্মগত দৈহিক গঠনের দ্বারা নিয়ন্ত্রিত বা নির্ধারিত কেন না, এখানে তার কারণ আমরা 4টে বিষয় আলোচনা করেইছি, যে এই 4টে যদি ফুলফিল হয় তাহলে সেই প্রাণী টিকে থাকবে। আকস্মিক পরিবর্তনে বলাই হয়েছে যে আমাদের এটা জেনেটিক হয়ে গেছে, দৈহিক পরিবর্তন যেগুলো বংশানুক্রমে পরবর্তী প্রজন্মে সঞ্চারিত হয়, মানে সঞ্চারিত হয়েছে। এবং প্রাকৃতিক নির্বাচন, যে পরিবর্তিত পরিবেশে যদি মানিয়ে নিতে পারে, মানিয়ে নিতে পেরেছে, তারপরে বলা হচ্ছে কি যে প্রাণীর সহজাত প্রবৃত্তি মূলত তার জন্মগত দৈহিক গঠনের দ্বারা নির্ধারিত। এই প্রকার ক্রিয়া কোনো পূর্ব অভিজ্ঞতা বা শিক্ষালাভের ফসল নয়, এবং জন্মসূত্রে পাওয়া একটি স্বাভাবিক প্রতিক্রিয়া। এখানে একটা উদাহরণ দেওয়া হয়েছে যে মাকড়সাও তার জাল তৈরি করে একটি বিশেষ অঙ্গের মাধ্যমে। এই অঙ্গ ও তার ব্যবহারযোগ্যতা মাকড়সার দেহে জন্মগতভাবে বিদ্যমান। অতএব জাল বোনার ক্ষমতা মাকড়সার সহজাত প্রবৃত্তির প্রকাশ মাত্র, জন্মগতভাবে বিদ্যমান মাকড়সার মধ্যে। এর আগে আমরা কিছু উদাহরণ দিয়েছিলাম। ডারউইন যদিও সহজাত প্রবৃত্তির মানসিক দিকটি একেবারে অস্বীকার করেননি, কিন্তু পরবর্তী বিজ্ঞানীরা সাধারণত এ জাতীয় প্রবৃত্তিকে যান্ত্রিক ও চৈতন্যহীন বলে বিবেচনা করেন। ডারউইন কি করেন, এটা মনে রাখতে হবে যে সহজাত প্রবৃত্তির মানসিক দিককে উপেক্ষা করেননি, মানে মানসিক দিকেরও গ্রহণযোগ্যতা ছিল তার ক্ষেত্রে, কিন্তু পরবর্তী ক্ষেত্রে যেসব বিজ্ঞানী তারা এই মানসিক দিককে একেবারে উপেক্ষা করে যান্ত্রিক এবং চৈতন্যহীন বলে বিবেচনা করেন। তো এই প্রবৃত্তিকে যে একেবারেই এটা যান্ত্রিক এবং চৈতন্যহীন, অটোমেটিক্যালি ঘটে। তো তাদের মতে সহজাত প্রবৃত্তির প্রকাশ নিছক স্নায়বিক প্রতিক্রিয়া ও দেহগত গঠনের উপর নির্ভরশীল। যেমন শিশুর মাতৃস্তন পান করা বা চোখের পাতা আপনা আপনি বন্ধ হওয়া, এ সকল বিষয় নিয়ে আমাদের নীতি বিজ্ঞানে বা নীতি দর্শনে বা নীতিবিদ্যায় আমাদের আলোচনা আছে এখানে, যে আমাদের ইচ্ছাকৃত ক্রিয়া, আমাদের অনিচ্ছাকৃত ক্রিয়া। অনিচ্ছাকৃত যে সকল ক্রিয়া, সে সকল ক্রিয়ার মধ্যে আমরা আগেই দেখেছি যে শিশুর মাতৃস্তন পান করা বা চোখের পাতা আপনা আপনি বন্ধ হওয়া, এই সকলগুলো কিন্তু আমাদের অনিচ্ছাকৃত ক্রিয়া। এই অনিচ্ছাকৃত ক্রিয়া বিষয়ে কিন্তু নীতিবিদ্যার আলোচনা সম্ভব নয়, বা নৈতিক অবধারণ গঠন করা সম্ভব নয়। তো সে সকল আলোচনা করেছি, সেটা জাস্ট মনে করিয়ে দিলাম। তো এই সহজাত প্রবৃত্তির প্রকাশ একটা শুধুমাত্র স্নায়বিক একটা প্রতিক্রিয়া মাত্র, দেহগত ঘটনের উপর নির্ভরশীল যেটা। তো যাই হোক, এই সকল সহজাত প্রবৃত্তি, এগুলো কি চিন্তা বা বিবেচনা ছাড়াই যান্ত্রিকভাবে সংগঠিত হয়ে থাকে। এগুলো পরবর্তী বিজ্ঞানীরা দেখাচ্ছেন। ডারউইন মানসিক প্রভাব অস্বীকার করেননি, কিন্তু অন্যান্য বিজ্ঞানীরা পরবর্তী ক্ষেত্রে মানসিক প্রভাবকে একেবারে অস্বীকার করে পুরো সহজাত প্রবৃত্তিকেই যান্ত্রিক ও চৈতন্যহীন বা চেতনাহীন, মনের কোনো প্রভাব নেই, এ কথা বলেছেন। তবে ডারউইনের বিশ্লেষণে সহজাত প্রবৃত্তির মধ্যে একটি উদ্দেশ্যমূলকতা রক্ষা করা যায়। উদ্দেশ্যমূলকতা মানে কি, যে আগের থেকেই উদ্দেশ্যমূলক, আমরা বলি না উদ্দেশ্যমূলক, যে কারো না কারো উদ্দেশ্য, কিছু না কিছু উদ্দেশ্য, এটা নেচার প্রকৃতির উদ্দেশ্য। তো উদ্দেশ্যমূলকতা লক্ষ্য করা যায়। তার মতে প্রাণী কখনো কখনো এমন কাজ করে থাকে যা মানুষ অভিজ্ঞতা ছাড়া করতে পারে না, অথচ প্রাণীরা যেসব কাজ কোনো রকম চেতনা বা অনুধাবন ছাড়াই সম্পন্ন করে। তো কিছু কিছু আছে যে অটোমেটিক্যালি প্রাণীরা করে ফেলে আপনা আপনি, কিন্তু মানুষের ক্ষেত্রে করতে হলে অনেক অভিজ্ঞতার প্রয়োজন
হতো। তো উদাহরণস্বরূপ ডারউইন বলেছেন দ্য ভয়েস অফ দ্য বেগল গ্রন্থে বলেছেন যে এক প্রকার স্থলচর কাঁকড়ার আচরণ বর্ণনা করেছেন যে যারা নারকেল পেড়ে সেটির বিশেষ অংশ ফুটো করে ভেতরে শ্বাস খায়। এই আচরণ সম্পূর্ণত তাদের জন্মসূত্রে প্রাপ্ত শারীরিক উপকরণ ও ক্রিয়া প্রবণতা ফল। সমুদ্রের ধারে এক ধরনের কাঁকড়া পাওয়া যায়, সেই কাঁকড়া কি নারকেল গাছে উঠে নারকেলে ফুটো করে তাদের শ্বাসটা খেয়ে ফেলে। তো এই ধরনের, ধরো হাতির ক্ষেত্রে, হাতিকে বেল খাওয়ালে কি হবে না, পুরো বেলটা বেলই থাকবে কিন্তু ভেতরে কিছু থাকবে না, অথচ বেলটাতে কোনো ফুটোও থাকবে না। তো এটাও অদ্ভুত। এরকম পশুদের মধ্যে অনেক কিছুই অদ্ভুত ব্যাপার লক্ষ্য করা যায়, যেগুলো কিন্তু মানুষের পক্ষে অনেক কি বলবো অভিজ্ঞতার প্রয়োজন হয়, এমনি এমনি হবে না। তো এই কথা বলেছেন, কিন্তু সবগুলোই কিন্তু কি সহজাত, মানে একদম প্রবৃত্তি, হ্যাঁ একবারে, মানে সাধারণ প্রবৃত্তি বশত, জেনারেল ইনস্টিং বশত হয়ে থাকে। এগুলো জন্য আলাদা অভিজ্ঞতার প্রয়োজন হয় না। তো যাই হোক, এখানে ডারউইনের যে দৃষ্টিভঙ্গি অন্যান্য জীববিজ্ঞানীদের থেকে পৃথক। কি পৃথক? যে কারণ তিনি সহজাত প্রবৃত্তির মধ্যে চেতনা বা মানসিক দিকের অস্তিত্ব স্বীকার করেন। মনোবিদ স্টাউট এই দৃষ্টিভঙ্গিকে দুই ভাগে ভাগ করেছেন। একদিকে রয়েছে দৈহিক দিক, বিশেষ স্নায়বিক গঠন অনুযায়ী নির্দিষ্ট উদ্দীপকের প্রতিক্রিয়া। অন্যদিকে রয়েছে মানসিক বা উদ্দেশ্যমূলক দিক। কাজটি উদ্দেশ্যমূলক, যদিও চেতনায় সেই উদ্দেশ্যের উপলব্ধি নাও থাকতে পারে। যে দুটো দিক করেছেন স্টাউট এই বিষয়টিকেই। ডারউইন কি বলেছেন যে স্নায়বিক গঠন অনুযায়ী নির্দিষ্ট উদ্দীপকের প্রতি দুটো দিক রয়েছে। স্টাউট বলছেন যে একটা দৈহিক দিক, বিশেষ স্নায়বিক গঠন অনুযায়ী, প্রত্যেকের স্ট্রাকচার অনুযায়ী, স্নায়বিক স্ট্রাকচার অনুযায়ী উদ্দীপকের প্রতিক্রিয়া। অন্যদিকে কি মানসিক বা উদ্দেশ্যমূলক দিক, যে কাজটি উদ্দেশ্য সাধক, যদিও চেতনায় সেই উদ্দেশ্যের উপলব্ধি নাও থাকতে পারে। যে কাজটি করছে তার কোনো উদ্দেশ্যের উপলব্ধি, সেই উদ্দেশ্যের উপলব্ধি নাও থাকতে পারে, কারণ এটা প্রকৃতির উদ্দেশ্য। এটা প্রকৃতির উদ্দেশ্য, মানে সর্বোপরি তার নিজেরই উদ্দেশ্য, কিন্তু তার চেতনায় থাকে না। প্রকৃতির উদ্দেশ্য কেন বলছি, যে না তার খাদ্য সংগ্রহের প্রক্রিয়াটা, তার ব্যবস্থাটা সেইভাবেই ব্যবস্থিত হয়ে আছে যে তাকে নারকেল গাছে উঠতে হবে, নারকেল ওইভাবেই খেতে হবে। তো আবার ধরো মাকড়সা তার জাল বুনছে, মাকড়সার মধ্যেই সেটা থাকে এবং তাকে জাল বুনতেই হবে। প্রকৃতি এইভাবেই তাকে সৃষ্টি করেছে যে তাকে জাল বুনতেই হবে। যদি না জাল বনে মাকড়সা, তাহলে কিন্তু না হল জাল না বুনলে মাকড়সা কিন্তু না খেতে পেয়ে মরবে, কেননা ওই জালে আটকাবে পোকামাকড়, মাকড়সা গিয়ে ওটা খাবে। এটাই কিন্তু মাকড়সার খাদ্যবস্তু। একদম প্রথমেই বলা হয়েছে যে ডারউইনের প্রথম যেটা, না ডারউইনের নাই, তারও আগে, যে আমাদের কিছু সহজাত প্রবৃত্তি কমন, সেটা প্রথম হচ্ছে খাদ্য, প্রথম হচ্ছে খাদ্য, খেতে হবে। মাকড়সার খাদ্য গ্রহণ প্রক্রিয়াটা ওইভাবেই নির্ধারিত, সে জন্মাবে, বড় হওয়ার সঙ্গে সঙ্গেই তার ওই বিশেষ গ্রন্থি থেকে লালা নিঃসরণ হবে এবং সে সেটা দিয়ে জাল বুনবে এবং ওটা দিয়ে খাদ্য গ্রহণ করবে। এবং দেখবে একটা মাকড়সার জালে আরেকটা মাকড়সা যদি অপেক্ষাকৃত ছোট মাকড়সা আসে, তাহলে কিন্তু সেই বড় মাকড়সাটা আক্রমণ করে। আবার যদি বড় মাকড়সাটা আসে, ছোট মাকড়সাটা লুকানোর চেষ্টা করে, তাই তো, আত্মরক্ষা। পরপর চারটে জিনিস বলা হয়েছিল, দেখো চারটে জিনিসই আছে। সন্তান পালন, ওখানে কিন্তু মাকড়সা ডিমও পাড়ে। আবার কি যৌন সঙ্গম, ওখানে যৌন সঙ্গম করে জালের মধ্যে, যাই হোক, বা জালের পাশে। তো এই চারটে বিষয় আমাদের সহজাত, সেটা আমাদের মূল কথা। যাই হোক, তাহলে মানসিক এবং দৈহিক দিক, সেটা দুটো যে দৃষ্টিভঙ্গি, সেটা স্টাউট আবার উল্লেখ করে দিয়েছেন আরো ভালো করে। তো এই যে মানসিক উদ্দেশ্যমূলক দিক, সেটা কার কথা? ডারউইনের কথা। ডারউইন এটার উপর গুরুত্ব দিয়েছেন, কিন্তু আধুনিক কালের যারা, তারা কিন্তু স্নায়বিক গঠনের উপর বেশি জোর দিয়েছেন। দেখবেন নিউরনের ছবি টবি সাইকোলজির বইয়ে দেখবে দেওয়া থাকে এই সবগুলো আলোচনার সময়, যে কেমন হয়, উপরটা গোল মতো, নিচেটা লম্বা মতো, ব্যাঙাচির মতো অনেকটা, মানে কিছুটা আর কি, পিছনটা লেজটা লম্বা মতো আর মাথাটা গোল। তো যাই হোক না, এই যে জৈব মতবাদের সমর্থকদের মধ্যে আবার মতভেদ দেখা যায়। তো পুরনো মতবাদে বলা হয় যে সহজাত প্রবৃত্তি উত্তরাধিকার সূত্রে হুবহু অপরিবর্তিত থাকে, কিন্তু এটা হচ্ছে যে প্রাচীন মতবাদ, উত্তরাধিকার সূত্রে হুবহু অপরিবর্তিত থাকে। ওই যে জেনেটিক যেটা হয়ে যায় বললাম 3 নম্বরটা, এটা মনে পড়ছে আকর্ষ, ইয়ে কি বলে,
আকস্মিক পরিবর্তনের ফলে কি সেটা বংশানুক্রমে পরবর্তী প্রজন্মে সঞ্চারিত হয়ে যায়, যার ফলে কি যেটা একেবারে তোমার উত্তরাধিকার সূত্রে প্রাপ্ত হয়ে যায়। মানে উত্তরাধিকার সূত্রে সম্পত্তি নয়, এটা হচ্ছে যে এটা কি বলবো, সহজাত প্রবৃত্তির প্রাপ্তি হয়ে যায়। কিন্তু আধুনিক বিজ্ঞানীরা তারা তো বেশিরভাগ ক্ষেত্রে তারা তো একটু সায়েন্টিফিক, মানে কি তারা ওই সবগুলো মানবে না। তারা নিউরনের গঠন এবং তার বিস্তার, তার নিউরনের যে তোমার পরিবর্তন, এই সকলগুলো আলোচনা করেন। তো আধুনিক বিজ্ঞানীরা বলেন যে বংশগতি মানে লাইক বিগেটস লাইক বাট নট জাস্ট লাইক, অর্থাৎ সন্তানরা তাদের পূর্বসূরীদের মতো হলেও কিছুটা ভিন্ন হয়। লাইক বিগেটস লাইক বাট নট জাস্ট লাইক। তো যারা তৈরি হয় তারা কিছুটা তাদের মতো হয়, মানে তাদের উত্তরসূরিদের মতো হয় ঠিক কথাই, কিন্তু পুরোপুরি এক নয়, তার এইটা কথা। তো এই ভিন্নতা সহজাত প্রবৃত্তির প্রকাশেও প্রতিফলিত হয়। যেমন এক প্রজাতির সব পাখি সাধারণভাবে বাসা বানালেও প্রত্যেকটি পাখির বাসা নির্মাণে কিছুটা ব্যক্তিগত পার্থক্য থাকে। যে আমরা ওই যেটা বলছিলাম যে ওটা সম্ভবত চড়ুই পাখি হবে, ওই তাল গাছে যেটা ওটা খুব সুন্দর, যেটা উল্টানো হাড়ির মতো দেখতে, যে প্রত্যেকটি কিন্তু উল্টানো হাড়ির মতো, কিন্তু কিছুটা একটার সঙ্গে আরেকটা পার্থক্য আছে, একেবারে এক নয়। এটা তো বাস্তব কথা যে প্রত্যেক প্রাণীর মধ্যে একটা তো ইউনিকনেস থাকবে, যে পুরোপুরি পুরোপুরি এক হতে পারে না। তো যাই হোক, এটা হচ্ছে যে আধুনিককালীন বিজ্ঞানীদের মতবাদ, কিন্তু পুরনো প্রাচীনকালের মতবাদ অনুযায়ী এটা উত্তরাধিকার সূত্রে হুবহু অপরিবর্তিত থাকে। কিন্তু ডারউইনের মতে কি, যে সন্তানরা তাদের পূর্বসূরীদের মতো হলেও কিছুটা ভিন্ন হয়। মানেটা কি, যে কোনো ক্ষেত্রে সহজাত প্রবৃত্তি নিয়ে তারা জন্মগ্রহণ করে ঠিক কথায়, কিন্তু তাদের মধ্যেও কিছুটা ভিন্নতা লক্ষ্য করা যায়। এটা হচ্ছে ডারউইনের মতবাদ। প্রত্যেকের মধ্যে কিছু না কিছু ইউনিকনেস থাকে। একই জাতীয় একই শ্রেণীর প্রাণীদের মধ্যে, একই জাতীয় প্রাণীদের মধ্যে একে অপরের মধ্যে কিছুটা হলেও ভিন্নতা থাকে। তো যাই হোক, আমরা মানুষ, আমাদের মানুষের মধ্যেও সাধারণত দেখো আমরা সবাই মানুষ, আফ্রিকানও মানুষ, আমেরিকানও মানুষ, ইন্ডিয়ানরাও মানুষ, চাইনিজরাও মানুষ, কিন্তু প্রত্যেক মানুষের মধ্যেই কিন্তু পার্থক্য আছে একে অপরের। ইভেন ধরো সব ইন্ডিয়ানরাও কিন্তু এক নয়, তাদের মধ্যেও পার্থক্য আছে। ইন্ডিয়ানদের মধ্যে প্রচুর মানুষ, তার মধ্যে বাঙালি, তার মধ্যেও দেখো পার্থক্য আছে। বাঙালিদের মধ্যে দেখো অল ওয়েস্ট বেঙ্গলে সবাই কিন্তু এক নয়, তাদের মধ্যেও পার্থক্য আছে। যাই হোক, এটা একটা অন্য ধরনের উদাহরণ বোঝার সুবিধার জন্য। জৈব মতবাদ অনুসারে সহজাত প্রবৃত্তি একটি জন্মগত বংশানুক্রমে সঞ্চারিত দৈহিক গঠনের ভিত্তিতে নির্ধারিত প্রবণতা, এটা সিদ্ধান্ত যা প্রাণীকে তার জীবন রক্ষা ও বংশ রক্ষার লক্ষ্যে নির্দিষ্ট প্রতিক্রিয়া সম্পাদনে সহায়তা করে। তো যদিও কিছু কিছু বিজ্ঞানী এটাকে যান্ত্রিক নিয়ম বলে মনে করেন, তথাপি ডারউইনের মতবাদে চৈতন্য বা মানসিক উপাদানের ইঙ্গিত উপেক্ষা করা যায় না। তো ডারউইন তো এই কথাটা বলছেন যে মানসিক উপাদান চৈতন্য কেন, তিনি উদ্দেশ্যমূলক বলছেন, এটা যান্ত্রিক একেবারে নয়। সেই উদ্দেশ্যমূলক, সেটা প্রাকৃতিক উদ্দেশ্যমূলক। তো আধুনিক মতবাদ অনুসারে সহজাত প্রবৃত্তি অপরিবর্তনীয় নয়, হ্যাঁ, এটা পরিবর্তনীয়, একটু একটু করে পরিবর্তন হয়। ওই যে যেটা তোমার কি বলে ডারউইনের কথা, বরং বিবর্তনের ধারায় তা প্রকাশে বৈচিত্র্য ঘটে থাকে। ডারউইনের মূল মতবাদটাই তো ওটা, যে এই যে যেটা সন্তানরা তাদের পুরো শরীরের মতো হলেও কিছুটা ভিন্ন হয়, লাইক বিগেটস লাইক বাট নট জাস্ট লাইক, যে একটু 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 করে পরিবর্তনই একটা টাইম কিন্তু বৃহৎ পরিবর্তনের সৃষ্টি করে। একটু একটু পরিবর্তনটা কিন্তু আমরা বুঝতে পারি না, যখন বৃহৎ পরিবর্তন তখন সেটা বুঝতে পারি। এই প্রসঙ্গে বৌদ্ধদের সঙ্গেও কিছুটা, বৌদ্ধদের যে মূল মতবাদ তাদেরটা যেহেতু অন্য প্রসঙ্গে, কিন্তু মূলত দেখো যদি আমরা এই সকল প্রবৃত্তি বাদ দিয়ে দিই তাহলে দেখো একই ব্যাপার, যে বস্তু কিন্তু সবসময় চেঞ্জেবল, অনবরত পরিবর্তন হচ্ছে। ক্ষণিক বস্তু, তারা একটু এক্সট্রা কিছু কথা বলেন যে প্রত্যেক বস্তুই ক্ষণিক, এবং পরবর্তীতে একটি সমজাতীয় ক্ষণিক বস্তুকে তৈরি করে আগের বস্তুটা ধ্বংস হয়, পরবর্তী বস্তুটা কি করে, তার সমজাতীয় একটি ক্ষণিক বস্তুকে তৈরি করে সে নিজে ধ্বংস হয়। এইভাবে চলতে থাকে। আমরা পরিবর্তনটা কিন্তু তৎক্ষণাৎ বুঝতে পারি না।
আমরা আমাদের পরিবর্তনটা যখন একটু 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 করে প্রচুর হয়ে যায় তখন আমরা বুঝতে পারি। তো ডারউইনের কথাও কিন্তু সেই সেম। তো যাই হোক, ডারউইনেরও মূল যে কথা যে আমাদের যে বৈচিত্র্য, আমাদের যে কি বলে, আমাদের বংশগতির ধারা, আমাদের বর্তমানে পৃথিবীতে যে সকল প্রাণী উদ্ভিদ জীব আছে প্রত্যেককেই কিন্তু একটা আমাদের সংগ্রামের মধ্যে আসতে হয়েছে। এবং এই যে বংশগতির ধারা, সেখানে কিন্তু এই প্রাকৃতিক পরিবর্তন সত্ত্বেও তারা সেই পরিবর্তিত প্রকৃতিকে মানিয়ে নিয়েছে। এবং প্রাকৃতিক এই পরিবর্তিত পরিবেশে মানাতে গিয়ে তার যে কাজগুলো, মানে যেদিকে তাকে মনোসংযোগ বেশি করতে হয়েছে, যেদিকে তাকে বেশি কাজ করতে হয়েছে, তার সেই সব অঙ্গ প্রত্যঙ্গগুলো বৃদ্ধি লাভ করেছে। অন্যান্য অঙ্গ প্রত্যঙ্গগুলো বৃদ্ধি লাভ করেনি, কম বৃদ্ধি লাভ করেছে। এই সকল এগুলো জীববিজ্ঞানের ডিটেলস আলোচ্য বিষয়। তো মূল কথা হলো যে কি, যে আমাদের সহজাত প্রবৃত্তিও কিন্তু অপরিবর্তনীয় নয়, এটাও কিন্তু কি একটু 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 করে পরিবর্তিত হয়। তো যাই হোক, এই গেল আমাদের জৈবিক মতবাদ, মানে আমাদের জীবের গঠন কাঠামো, আমাদের নিউরন, আমাদের নিউরনের বাংলাটা কি, তোমার নিউরনের বাংলাটা কি বলো? দাঁড়াও, নিউরনের বাংলাটা আমাদের যে স্নায়ুতন্ত্র, সেই স্নায়ুতন্ত্রের উপর নির্ভরশীল। এবং এ প্রসঙ্গে আরেকটা বলেছেন যে স্নায়ুতন্ত্রের পরিবর্তন, এবং সেই স্নায়ুতন্ত্রের পরিবর্তন কি জন্য হয়ে থাকে না, তার আগে কোনো একটি সময় সেই জাতীয় প্রাণীর একটা বিশেষ আচরণ জন্য স্নায়ুতন্ত্রের পরিবর্তন ঘটে থাকে। তো স্নায়ুতে যখন পরিবর্তন হয়ে যায় সেটাকে বলা হয় জেনেটিক। সেটা বংশ পরম্পরায় সেই জাতীয় প্রাণীর মধ্যে চলবে, কিন্তু সেই জাতীয় প্রাণীর মধ্যে চললেও ডারউইন বলছেন কি, তারও কিন্তু আবার পরিবর্তন হতে পারে। ক্রমশ অনবরত তারও কিন্তু পরিবর্তন হতে পারে, এবং যার ফলে পরিবর্তিত হতে হতে একটা সময় একটা অনেক বড় চেঞ্জ হয়ে যেতে পারে। যাই হোক, তাহলে এইটা গেল জৈবিক মতবাদ। আরেকটা হলো মনস্তাত্ত্বিক মতবাদ, সাইকোলজিক্যাল থিওরি অফ ইনস্টিংক্ট। তো এই যে সাইকোলজিক্যাল বা মনস্তাত্ত্বিক মতবাদ, এটা কি করে, আমরা প্রথমেই বলেছিলাম যে আমরা দুটো দিক দিয়ে ভাগ করছি সহজাত প্রবৃত্তির যে মতবাদ, সেটা একটা হচ্ছে উৎপত্তির দিক দিয়ে। দেখো, আমরা পুরোটাই দেখলাম, আমরা যে জৈবিক মতবাদ, যে আমাদের সহজাত প্রবৃত্তির উৎপত্তি কিভাবে হয়, সহজাত প্রবৃত্তি কিভাবে আমাদের প্রাণীদের মধ্যে কি বলবো সঞ্চারিত হয়, এবং কিভাবে পরবর্তী প্রজন্মে সঞ্চারিত হয়, এই সকল বিষয় নিয়ে আমরা আলোচনা করলাম। তাহলে উৎপত্তি। আর মনস্তাত্ত্বিক মতবাদ, যেটা প্রকৃতি বিষয়ক মতবাদের, যেটা সেখানে কি, যে মানসিক গতিবিধির স্বরূপ, যে আমাদের সহজাত প্রবৃত্তির প্রকৃতি কেমন, এবং তাহলে কি সহজাত প্রবৃত্তিকে মানসিক গতিবিধির স্বরূপ, এবং তার মধ্য দিয়ে, সেই মানসিক গতিবিধির মধ্য দিয়ে ব্যক্তিত্ব এবং মানসিক প্রক্রিয়ার বিশ্লেষণ করা, এই ব্যাপারটা আমরা দেখতে পাবো কি মনস্তাত্ত্বিক মতবাদে, যে সেখানে মানসিক ভাবে কি হয়, তাই তো, তার প্রকৃতিটা কি, এটা আমরা দেখতে পাবো কোথায় না, মনস্তাত্ত্বিক মতবাদে। যাই হোক, মনস্তাত্ত্বিক মতবাদ কি সহজাত প্রবৃত্তির উৎপত্তির ব্যাখ্যা প্রদান করে না, এটা জৈবিক মতবাদ করেছিল, এবং এর স্বরূপ বিশ্লেষণ করে। কি করে না, স্বরূপ বিশ্লেষণ করে। সেটা আমরা বললাম যে মনস্তাত্ত্বিক মতবাদ এটা কি করে না, এটা সহজাত প্রবৃত্তির স্বরূপ কি, তার ফাংশনাল ব্যাপার নিয়ে আলোচনা করে, তার উৎপত্তি, তার অরিজিন নিয়ে আলোচনা করে না। জৈব মতবাদ যেখানে প্রবৃত্তিকে কেবল শারীরবৃত্তীয় ও স্নায়বিক প্রক্রিয়ার ফল হিসাবে দেখে, সেখানে মনস্তাত্ত্বিক মতবাদ প্রবৃত্তিকে বুদ্ধিমূলক ও চেতনা সম্পন্ন একটি মানসিক প্রক্রিয়া হিসাবে চিহ্নিত করে, যেটা প্রাচীন, মানে তোমার চেতনা, প্রাচীন যে তোমার জৈবিক মতবাদের যারা লোক, তারা স্বীকার করত চেতনের একটু প্রাধান্য, কেননা উদ্দেশ্যমূলকতার ব্যাপারটা ওখানে ছিল। তো এখানে কিন্তু সেই চেতনার সঙ্গে বুদ্ধিটাকেও অ্যাড করা হয়েছে, যে সহজাত প্রবৃত্তি কেবল শারীরবৃত্তীয় স্নায়বিক প্রক্রিয়ার ফল নয়,
সেখানে মনস্তাত্ত্বিক কি করে, মনস্তাত্ত্বিক মতবাদ বুদ্ধিমূলক ও চেতনা সম্পন্ন একটি মানসিক প্রক্রিয়া হিসাবে চিহ্নিত করে। এই মনস্তাত্ত্বিক মতবাদ, যেটা শারীরবৃত্তীয় বা স্নায়বিক মতবাদ থেকে সরে গিয়ে বুদ্ধি ও চেতনার গুরুত্ব যেখানে দেওয়া হচ্ছে, সেখানে কি বলা হচ্ছে না, সহজাত প্রবৃত্তি কোনো অন্ধ ও যান্ত্রিক জৈব ক্রিয়া নয়। এটা কিন্তু উপরের মতবাদে বলা হয়েছিল। তো তারা কি বলছেন যে তোমার মনস্তাত্ত্বিক মতবাদের লোকেরা তারা কি বলছেন যে এটা কোনো অন্ধযান্ত্রিক জৈব ক্রিয়া নয়, এর মধ্যে বুদ্ধি, অনুভব, উদ্দেশ্যমূলক আচরণের উপস্থিতি লক্ষ্য করা যায়। এই মতবাদের প্রবক্তা কারা না, মর্গান স্টাফড ম্যাকগাল। তো এই মতবাদে তাহলে কি বলা হচ্ছে যে অন্ধযান্ত্রিক জৈবিক ক্রিয়া নয়, এটা কি বুদ্ধি এবং চৈতন্যের ভূমিকা আছে, তাই তো, আচরণের উপস্থিতি, উদ্দেশ্যমূলক আচরণের উপস্থিতি আছে। তাহলে বুদ্ধি, তোমার অনুভব, উদ্দেশ্যমূলক আচরণ অর্থাৎ কি চৈতন্যের উপস্থিতি লক্ষ্য করা যায়। প্রাণী কখনো তার অভিজ্ঞতা ও শিক্ষার মাধ্যমে সহজাত প্রবৃত্তির প্রকাশকে পরিমার্জিত ও রূপান্তরিত করে। প্রাণী কি করে, কখনো কখনো তার কি করে, অভিজ্ঞতা ও শিক্ষার মাধ্যমে সহজাত প্রবৃত্তির প্রকাশকে পরিমার্জিত ও রূপান্তরিত করে। এ থেকেই প্রমাণ হয় যে সহজাত প্রবৃত্তির অন্তর্নিহিত প্রকৃতিতে মানসিক উপাদান বিদ্যমান। কিছু কিছু প্রাণীর ক্ষেত্রে দেখা যায় কি, তার যে সহজাত প্রবৃত্তি, সেটা অভিজ্ঞতা এবং শিক্ষার মাধ্যমে কি হয়, রূপান্তরিত হয়, পরিমার্জিত হয়, এটা পরিবর্তন হয়। সেই জন্য অন্তর্নিহিত প্রকৃতিতে, সহজাত প্রবৃত্তির অন্তর্নিহিত প্রকৃতিতে মানসিক উপাদান আছে, এটা মানতে হবে। উদাহরণ কি দেওয়া হয় যে সদ্যজাত মুরগি যে কোনো ছোট বস্তুতে ঠোকর দেয়, এটি তার সহজাত প্রবৃত্তি, কিন্তু অভিজ্ঞতার মাধ্যমে সে বুঝে ওঠে যে কোনটা সুস্বাদু খাদ্য বা কোনটা খাদ্য নয়, তাই তো। তো যেমন বাঁধাকপির শুককিট বা ডিমের কুসুমকে বেছে নেয় এবং অখাদ্য বা দুর্গন্ধ বস্তু এড়িয়ে চলে। এখানেই দেখা যায় যে সহজাত প্রবৃত্তির মানসিক ও শিক্ষাগ্রাহ্য গুণ। সহজাত প্রবৃত্তি বশত তারা কি করে, তারা যে কোনো বস্তুতে ঠোকর দেয়, শক্ত ছোট বস্তুতে, কিন্তু এইভাবে ঠোকর দিতে দিতে তারা কিন্তু কি হয়, প্রতারিত হয়, তারা ঠকে, যার ফলে অভিজ্ঞতা সঞ্চয় হয় যে সবগুলো খাদ্যবস্তু নয়। তো এর ফলে সে পরে সেই অভিজ্ঞতাটাকে কাজে লাগিয়ে যে কোনটা প্রকৃত খাদ্যবস্তু এবং সুস্বাদু এবং প্রকৃত খাদ্যবস্তু নয়, সুস্বাদু বস্তু নয়, দুর্গন্ধ, সেটা কিন্তু বুঝে ওঠে। তো তাহলে অবশ্যই এটা একটা মানসিক শিক্ষাগত গুণ, তাই না। স্টাফ বলেন যে প্রাণীর জন্মকাল থেকে কিছু নির্দিষ্ট উত্তেজকের প্রতি মনোযোগ থাকে, তার আগ্রহ থাকে, প্রতিক্রিয়া প্রদর্শনের ক্ষমতা থাকে, যা একটি মানসিক প্রবণতার ইঙ্গিত দেয়। কিন্তু এরকম নয় যে সব অভিজ্ঞতা থেকে প্রাণী তোমার শিক্ষা নেয়, মানে সকল অভিজ্ঞতা থেকে শিক্ষা প্রাণী নেয় না। অর্থাৎ যেগুলো আমার কি বলবো নীতিমূলক অভিজ্ঞতা, সেগুলোকে আমরা বর্জন করি, বা যে কোনো প্রাণী বর্জন করে। যেগুলো ইতিমূলক অভিজ্ঞতা, সেগুলোকে গ্রহণ করে। শুধুমাত্র যেসব অভিজ্ঞতার প্রতি তাদের সহজাত অনুরাগ থাকে, সেগুলি থেকেই তারা সহজে শিক্ষা গ্রহণ করে। তো তাহলে মূল কথা কি, যে জন্মকাল থেকে কিছু নির্দিষ্ট উত্তেজকের প্রতি মনোযোগ, আগ্রহ বা প্রতিক্রিয়া প্রদর্শনের ক্ষমতা থাকে, যা একটি মানসিক প্রবণতার ইঙ্গিত দেয়। অবশ্যই এটা একটা মানসিক প্রবণতার জন্যই হয়ে থাকে, কিন্তু তবে সব অভিজ্ঞতা থেকে প্রাণী শিক্ষা নেয় না। শুধুমাত্র কোন অভিজ্ঞতা থেকে শিক্ষা নেয়, যেসব অভিজ্ঞতার প্রতি তাদের সহজাত অনুরাগ থাকে, সেগুলি থেকেই তারা সহজে শিক্ষা গ্রহণ করে থাকে। তো ম্যাকগাল কি বলেন, যে ম্যাকগাল সহজাত প্রবৃত্তিকে প্রাণীর উদ্দেশ্য সাধক ও চেতন সম্পন্ন শক্তি হিসাবে দেখেছেন। উদ্দেশ্য সাধক ও চেতন সম্পন্ন দুটো শব্দ এখানে ব্যবহার করা হয়েছে। উদ্দেশ্য সাধক মানে তার কোনো না কোনো উদ্দেশ্য, কোনো না কোনো কার্যপূরণ, কার্যসিদ্ধ। আর চেতনা সম্পন্ন, অবশ্যই তার মধ্যে একটা চেতনা আছে, কি করব না করব সেই হিসাবে, কিন্তু সেটা কিন্তু বর্তমান। সহজাত প্রবৃত্তিকে ম্যাকডোনাল্ড পুরোপুরি তিনি উদ্দেশ্য সাধক এবং চেতনা সম্পন্ন বলছেন। কেন,
যে তার মতে প্রতিটি সহজাত প্রবৃত্তির মধ্যে তিনটে মানসিক উপাদান থাকে। একটা হচ্ছে অবগতি, কগনিশন অনুভূতি, ইমোশন ও ইচ্ছা কনশন। যেমন হচ্ছে বিড়াল ইঁদুরের প্রতি মনোযোগী হয়ে বিশেষ আবেগানুভূতির বশবর্তী হয়ে শিকারে এগিয়ে যায়। পাখি খড়কুটো সংগ্রহ করে বাসা বানায়। এসব আচরণে কেবল শারীরবৃত্তীয় নয়, মানসিক সক্রিয়তারও স্পষ্ট প্রমাণ মেলে। এখানে কি দেখো, তিনটে জিনিস তিনি বলেছেন। তিনি বলছেন কি সহজাত প্রবৃত্তি উদ্দেশ্য সাধক এবং চেতন সম্পন্ন শক্তি, মানে দুটোই বর্তমান। এবং তার মতে কি প্রতিটি সহজাত প্রবৃত্তির মধ্যে তিনটি মানসিক উপাদান থাকে, একটি হচ্ছে অবগতি, আর একটা অনুভূতি, আর একটা ইচ্ছা। তো একটা অবগতি, কগনিশন, অনুভূতি, ইমোশন এবং ইচ্ছা কনেশন। তো যেমন হচ্ছে কি বিড়াল ইঁদুরের প্রতি মনোযোগী হয়ে বিশেষ আবেগানুভূতির বশবর্তী হয়ে শিকারে, বিড়াল ইঁদুর দেখলেই দেখবে ছো মেরে থাকবে। পাখির খড়কুটো সঙ্গে করে বাসা বানানো, দেখবে বিশেষ কিছু কিছু পাখি তো বললাম যে যারা খুব সুন্দরভাবে বাসা বানায়, তারা কিন্তু ওই ধরনের খড়কুটোই কিন্তু সংগ্রহ করে থাকবে। তো তাদের মধ্যে কিন্তু সবগুলোই আছে। কগনিশন, ওই সম্পর্কে তোমার একটা কি বলবো, একটা আগের থেকেই থাকা জ্ঞান, অনুভূতি থাকে সেটার। হ্যাঁ, কেননা সেই বাসা যদি ভেঙে দেয় তারাও কিন্তু সেখানে দুঃখ পায়। হুম। তো আর ইচ্ছা কি, যে তো অবশ্যই তার বাসা বানানোর ইচ্ছাও তো থাকে, না ইচ্ছা থাকলে কি সম্ভব হয়? তো এই তিনটে তিনি ম্যাকডগাল কিন্তু উল্লেখ করেছেন। তো যাই হোক, এই সকল আচরণে কেবল শুধুমাত্র শারীরবৃত্তীয় আচরণ নয়, এখানে কিন্তু মানসিক সক্রিয়তারও প্রমাণ মেলে। এই মতবাদ অনুসারে, অর্থাৎ আমাদের এই মনস্তাত্ত্বিক মতবাদ অনুসারে, যদিও সহজাত প্রবৃত্তি স্নায়ুতন্ত্রের উপর নির্ভরশীল, তথাপি তা কেবল শারীরিক কিংবা প্রতিবর্ত ক্রিয়া নয়। তো এখানে কথাটা দেখো, এই মতবাদ যদিও সহজাত প্রবৃত্তি স্নায়ুতন্ত্রের উপর নির্ভরশীল, তবুও বা তথাপি তা কেবল শারীরিক কিংবা প্রতিবর্ত ক্রিয়া নয়। প্রতিবর্ত ক্রিয়া কোনটা? আমরা বলেছিলাম প্রতিবর্ত ক্রিয়া হচ্ছে যেটা অটোমেটিক্যালি ঘটে, একেবারে অটোমেটিক। মশা বসলো, হাত চলে গেল, চোখের সামনে কিছু আসলো, চোখ বুজে গেল, এগুলো হচ্ছে প্রতিবর্ত ক্রিয়া। যাই হোক, একেবারে শারীরিক বা প্রতিবর্ত ক্রিয়া নয়, কেননা প্রথমেই বলা হয়েছে একবারে অন্ধযান্ত্রিক নয় এটা। এর মধ্যে মানসিক বা চেতনা বা বুদ্ধির এখানে প্রভাব আছে। তার জন্য অবশ্যই এটা কেবল শারীরিক বা প্রতিবর্ত ক্রিয়া নয়, এটা স্বাভাবিক। এবং এতে মানসিক বুদ্ধিমত্তা, অভিজ্ঞতা, আগ্রহ, মনোযোগের ভূমিকা থাকে, এটা আমরা আগেই বলেছি। সুতরাং প্রবৃত্তিকে কেবল জৈব উপাদানের আলোকে ব্যাখ্যা করা অসম্পূর্ণ বা একপাক্ষিক। শুধুমাত্র জৈব উপাদান দিয়ে প্রবৃত্তিকে ব্যাখ্যা করা ঠিক নয়, তার মধ্যে বুদ্ধি বা মানসিক অবস্থার ভূমিকা থাকে। তো যাই হোক, তাহলে মূল কথা কি আমরা যা দেখলাম, দুটি মতবাদ। একটা হচ্ছে তোমার বায়োলজিক্যাল মতবাদ। বায়োলজিক্যাল নামটা শুনেই বুঝতে পারছো যে এটা শারীরবৃত্তীয় মতবাদ, এটা শরীরের গঠন এই সব দিয়েই কথা বলবে। মনস্তাত্ত্বিক মতবাদ শরীরের গঠন বাদ দিয়েও আমার কিছু মানসিক আমার ব্যাপার থেকে যায়, যার মানে সহজাত প্রবৃত্তির ক্ষেত্রে। এবং সেই ক্ষেত্রে আমরা আমরা সেই বিষয় নিয়ে আলোচনাও করলাম যে একেবারে অন্ধযান্ত্রিক ক্রিয়া নয় মনস্তাত্ত্বিক মতবাদ। এখানে বুদ্ধি, অনুভব এর তোমার প্রাধান্য থাকে। তো কখনো কখনো প্রাণী কি করে, অভিজ্ঞতা এবং শিক্ষার মাধ্যমে সহজাত প্রবৃত্তিকে পরিমার্জিত করে বা পরিবর্তন করে, রূপান্তরিত করে থাকে। মুরগির উদাহরণটা দিলাম, যে মুরগি কি করে, যে মুরগির একটা সহজাত প্রবৃত্তি হচ্ছে শক্ত বস্তুর প্রতি ঠোকর দেওয়া, খাদ্য সংগ্রহের জন্য আর কি, প্রথম যে খাদ্য সংগ্রহ। তো কিন্তু মুরগি যখন বারবার ঠকে, তখন দেখতে পায়, মানে বুঝতে পারে যেগুলো খাবার নয়, খাবার নয়। এবং কিছু কিছু ক্ষেত্রে যেগুলো খাবার পায়, এইভাবে তার অভিজ্ঞতা হয় যে কোনটা খাবার, কোনটা খাবার নয়। ওটা কিন্তু সে জন্মানোর সঙ্গে সঙ্গেই সে বুঝে যায় না, তাকে অভিজ্ঞতার মাধ্যমেই তাকে বুঝতে হয়। তো যাই হোক, তাহলে পরিমার্জিত বা পরিবর্তন অনেক ক্ষেত্রে সম্ভব হয়, এটার উদাহরণ। যাই হোক, তো এই জৈব মতবাদ এবং মনস্তাত্ত্বিক মতবাদ, এটা হচ্ছে মূল দুটি মতবাদ। তার আগে আমরা আলোচনা করেছিলাম জৈব মতবাদের চারটে যে বিষয় ডারউইনের, সেগুলো মনে রাখবে। আর তার আগে যেটা আলোচনা করেছিলাম, যে আমাদের সহজাত প্রবৃত্তি বা সামাজিক ক্রিয়া,
এই স্টাউট যে 4 ধরনের শ্রেণীতে বিভক্ত করেছিলেন, যে একেবারে প্রাথমিক ভাবে এটিকে 4টি ভাগে ভাগ করা যায় যে কোনো যে কোনো প্রাণী, যে কোনো জীবের ক্ষেত্রে। এটা হচ্ছে খাদ্য সংগ্রহ, আত্মরক্ষা, সন্তান পালন, যৌন সঙ্গম। হ্যাঁ, এরপর এখানে অনেক প্রশ্ন থাকতে পারে, সেই সকল সেগুলো অন্য আলোচনার বিষয়। যে অনেক এরকম আছে যেগুলো হচ্ছে যে জীব এবং উদ্ভিদের সংমিশ্রণে গঠিত, এরকম আমরা জীববিজ্ঞানে অনেক পেয়েছি। আবার এরকম অনেক আছে যে জীব কিন্তু সে জড়, সে স্থান পরিবর্তন করতে পারে না। এই সকল ক্ষেত্রে অন্যরকম, তার কোনো না কোনোটা থাকবে, সবগুলো না থাকলেও। তো কিন্তু সাধারণভাবে এখানে বলা হচ্ছে, সাধারণভাবে কিন্তু 4টে বিষয়, সহজাত প্রবৃত্তির 4টে বিষয় এটা থাকা জরুরি: খাদ্য সংগ্রহমূলক প্রবৃত্তি, আত্মরক্ষামূলক প্রবৃত্তি, সন্তান পালন এবং যৌন সঙ্গম। যাই হোক, এই গেল তোমাদের সহজাত প্রবৃত্তির ধারণা। এইটা এরপর প্রশ্নগুলো একটু আলোচনা করি। প্রথম থেকে কতগুলো প্রশ্ন আছে দেখে নিই। জল দিয়ে যাও, জল। উনিশেরটা বলো তো, নিচের কোনটি জৈব মতবাদের বৈশিষ্ট্য নয়? প্রথম শিক্ষা, তারা এটাকে একেবারে বর্জন করে এটা অন্ধ যান্ত্রিক প্রক্রিয়া একটা বলেছে। হুম। সহজাত প্রবৃত্তিকে উদ্দেশ্য সাধক বলে ব্যাখ্যা করেন। হ্যাঁ, ম্যাকডওয়েল। আচ্ছা, প্রথম থেকেই যায়, দাঁড়াও, প্রথম থেকে না হলে হচ্ছে না। তোমাদের এটা তো সবাই জানে, কোন প্রাণী জন্মের পরই জলে নেমে সাঁতার কাটে? ছানা। সহজাত প্রবৃত্তি কাকে বলা হয়? সামাজিক ক্রিয়ার বৈশিষ্ট্য। ডি ডি। নিচের কোনটি সহজাত প্রবৃত্তির প্রকাশ নয়? এটা সবারই পাওয়া দরকার, এটা কারোর আগ্রহ থাকে না, এটা তো বাস্তব। যদি আমাদের এরকম যদি বলা হতো, এটা আমাদের অন্য প্রসঙ্গেও আলোচনা করা হয়, এই নতুন সিস্টেম, ঢেলে ঢেলে নাম্বার দাও, ঢেলে ঢেলে নাম্বার দাও, যদি এটা করে দেয় যে কলেজে আমাদেরও যাওয়ার দরকার নেই, মাইনে পেয়ে যাবো, তাহলে আমরাও কেউ যাবো না। আবার যদি এরকমও করা হয়, স্টুডেন্টদের যদি বলা হয় যে না, তোমাদের আসার দরকার নেই, সবাই 100% নাম্বার, তাহলে কেউ আসবে না। স্টাউট সহজাত প্রবৃত্তিকে কয় ভাগে ভাগ করেন? সন্তানের যত্ন ও রক্ষা সম্পর্কিত সহজাত প্রবৃত্তি কোন শ্রেণীতে পড়ে? হুম। এই যে থিওরি অফ ল্যাপসড ইন্টেলিজেন্স অনুযায়ী সহজাত প্রবৃত্তির উৎস হলো প্রতিক্রিয়াশীল আচরণ, অভ্যাসের উত্তরাধিকার, শারীরবৃত্তীয় প্রতিক্রিয়া, আবেগ। তারপরে হচ্ছে যে
মেকানিস্টিক থিওরি সহজাত প্রবৃত্তিকে কিভাবে দেখাবে? ভালো করে ভাবো। মেকানিস্টিক থিওরি বলা হয়েছিল যে এটা হচ্ছে অন্ধযান্ত্রিক, শুধুমাত্র তোমার দেহের গঠন, এটা কোনো মানসিক বা বাহ্যিক কোনো জীবন। বায়োলজিক্যাল থিওরি কার উপর গঠিত? ও এটা এটা তো, হ্যাঁ এটা তো ডারউইন। নিচের কোনটি ডারউইন? আগেটা হচ্ছে যে মেকানিস্টিক থিওরি হচ্ছে দেহের গঠন, আরেকটা হচ্ছে যে এটা কতটা, 9টা হলো বায়োলজিক্যাল, হ্যাঁ হলো। 10এরটা বলো, নিচের কোনটি ডারউইনের বিবর্তনের সূত্র নয়? কতটা? না ঠিক, এটা তো ওখানে তো বলাই আছে। এটা বলো, লাইক বিগেটস লাইক বাট নট জাস্ট লাইক, এটি কোন বিষয়ের প্রেক্ষিতে বলা হয়েছে? রাফিকা কোথায়, রাফিকা? হুম, হ্যাঁ ওটা বি হবে। বাহ্যিক উদ্দীপক দেখো, দাঁড়াও দেখছি তাহলে। মেকানিস্টিক থিওরিতে বলে অন্ধ এবং যান্ত্রিক। দেখি কোথায় আছে বলো তো। আই গেল। আচ্ছা আচ্ছা আচ্ছা, ওখানে কি কি অপশন গুলো বলো তো আমাকে। আচ্ছা আচ্ছা আচ্ছা, অন্ধযান্ত্রিক জৈবিক মতবাদেও স্বীকার করা হয়েছে, কিন্তু দেহগত প্রভাবটা জৈবিক মতবাদে হবে। আর দেহগতর ব্যাপার যেহেতু নেই এখানে, শুধু উদ্দীপকটাই প্রধান। ঠিক আছে, ওটাই করবে। ঠিক আছে, সবগুলোই আলোচনা করে নেওয়া হোক, কেননা তোমাদের কারো কারো অসুবিধা হচ্ছে। রাফিকা কোথায়, রাফিকার এত প্রবলেম? ও জয়েন্টই হয়নি, যাই হোক। 12 নাম্বার, সহজাত প্রবৃত্তির যান্ত্রিক দৃষ্টিভঙ্গি কোন জৈব প্রক্রিয়ার উপর ভিত্তি করে? ডারউইনের মতে সহজাত প্রবৃত্তি কি চেতনার সঙ্গে সম্পর্কিত? ডি, ডারউইন মানসিক দিকটাকে উপেক্ষা করেননি, কিন্তু পরবর্তী ক্ষেত্রে বিজ্ঞানীরা, নব্য জীব বিজ্ঞানীরা তারা কিন্তু এই মানসিক দিকটাকে সম্পূর্ণ উপেক্ষা করে অন্ধযান্ত্রিক বলেছেন। 14টা, দ্য ভয়েস অফ দ্য বেগার।
সে যে কাঁকড়া নারকেলের শ্বাস খাওয়ার উদাহরণটা। মনস্তাত্ত্বিক মতবাদ সহজাত প্রবৃত্তিকে কেমন বলে? 15টা। মনস্তাত্ত্বিক মতবাদ আর জৈব মতবাদ। প্রথমেরটা জৈব মতবাদ হয়েছিল, দ্বিতীয়টা মনস্তাত্ত্বিক মতবাদ। কি হবে? শারীরবৃত্তীয় যদি বলতো তাহলে এটা মনস্তাত্ত্বিক মতবাদ, এই সরি জৈব মতবাদ। হ্যাঁ, নিচের কোন মনোবিদ সহজাত প্রবৃত্তির মনস্তাত্ত্বিক মতবাদে বিশ্বাসী? 17। ইচ্ছা। আহ, আরেকটা হচ্ছে, তারপরেরটা দেখো, স্টাফটের মতে কোন বৈশিষ্ট্য প্রাণীর সহজাত মানসিক প্রবণতার প্রমাণ? স্টাফটের মতে কোন বৈশিষ্ট্য প্রাণীর সহজাত মানসিক প্রবণতার প্রমাণ? উত্তেজকের প্রতি মনোযোগ এবং প্রতিক্রিয়া, এটা একটু দেখতে হবে। স্টাফড, তাই তো? 18, একটু কনফার্ম হয়নি। হ্যাঁ, মনোযোগ এবং প্রতিক্রিয়া। এরপর 19-এরটা, নিচের কোনটি জৈব মতবাদের বৈশিষ্ট্য নয়? ডি হবে, অভিজ্ঞতা ও শিক্ষা। এ বি সি তিনটেই জৈব মতবাদের বৈশিষ্ট্য, কোনো না কোনো কথা। আর কে কে আছো দেখি তো, 3-4 জনই তো কথা বলছো, বাকিরা একটু রেসপন্স করুন আপনারা। যা, এটা তো নয়। কত পর্যন্ত হলো? কোন প্রাণীর আচরণ সহজাত প্রবৃত্তির যান্ত্রিক দৃষ্টিভঙ্গির উদাহরণ? শিল্পী ছবি আঁকা শেখা, হ্যাঁ, এরটা হবে। সহজাত প্রবৃত্তিকে কে উদ্দেশ্য সাধক বলে ব্যাখ্যা করেন? ম্যাকগাল। মনস্তাত্ত্বিক মতবাদ কোন দিকটি অধিক গুরুত্ব দেয়? 23। সহজাত প্রবৃত্তি কি পরিবর্তনশীল? ঠিক আছে। 24, লাইক বিগেটস লাইক উক্তিটির অর্থ কি? এটা হচ্ছে যে, দেখো ভালো করে, সন্তান পিতার মতোই হয়। আহ, হ্যাঁ, এইটা হচ্ছে যে লাইক বিগেট লাইকের আবার কিছু ছিল, দেখো এটাকেও কেটে দেওয়া হয়েছে, বুঝতে পেরেছো? সন্তানরা পিতার মতো পুরোপুরি কোনটা? এখানে উত্তরাধিকারের কোনো ব্যাপার নেই।
উত্তরাধিকার সূত্রে কিছুটা তোমার একই ধরনের মানুষ, একজন মানুষের পুত্র তো মানুষই হবে, মানুষের মতোই দেখতে হবে, কিন্তু তথাপি কিছুটা তার মধ্যে ইউনিকনেস থাকবে। তার পিতার থেকে এখানে বলা হয়েছে একটা কথার কথা, তার অন্যান্য মানুষের থেকেও তার একটা ইউনিকনেস থাকবে। এরপর হচ্ছে 25 ইনস্টিংটিভ অ্যাকশন বলতে বোঝায় সে হাঁসের ছানা সাঁতার কাটা কোন মতবাদে সমর্থন করে? উম, পাখিরা বাসা তৈরি করে কোন প্রবৃত্তির প্রকাশ? বাৎসল্য প্রবৃত্তি। ঠিক আছে। 28। 28-এ কি আছে? কোন মতবাদ সহজাত প্রবৃত্তিকে স্নায়ুতন্ত্র নির্ভর প্রতিক্রিয়া বলে? জৈব, মনস্তাত্ত্বিক, যান্ত্রিক? যান্ত্রিক। স্টাফটের মতে প্রাণীরা সব অভিজ্ঞতা থেকে শিক্ষা নেয় না, তারা নেয় কি? হুম। কোন দুটি প্রবৃত্তি আত্মরক্ষামূলক? এটাও ওখানে বলা হয়। খাদ্য আত্মরক্ষা। ঠিক। ঠিক আছে, সবগুলো আলোচনা হয়ে গেল। তাহলে আর কোনো কারো সমস্যা নেই। তোমরা প্রতিদিন কি করবে, প্রত্যেকটার উত্তরগুলোর প্রত্যেকটা আলোচনা হবে, একটা করে উত্তরের আলাদা করে নেবে। উত্তরে ভুলভাল থাকতে পারে, ওগুলো দেখার অত দরকার নেই তাহলে। ঠিক আছে, আজকে এই পর্যন্তই। এমনি বইয়ের দোকানে কলেজ স্ট্রিটে অ্যাভেলেবেল হয়ে যাবে মঙ্গলবার, পুরো কলেজ স্ট্রিটে। এরপর ওটা তোমার ওই ইয়ের দিকে, আরামবাগ তারকেশ্বর দিকে পেতে হয়তো আরো 2-4 দিন টাইম নেবে। বুঝতে পেরেছো? আর অ্যামাজনে অ্যাভেলেবেল হয়ে যাবে সোমবার থেকে। অ্যামাজনেও নিন। হুম। ঠিক আছে, আজকে এই পর্যন্তই। যদি কারো কিছু কথা থাকে বলো।